হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া দেখতে গেলেন ফখরুল রিজভী। এদিকে হঠাৎ মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে ওবায়দুল কাদের। জানাবো স্বৈরাচার হাসিনা ও বাংলাদেশের মৃত গণতন্ত্র, এবং সর্বশেষ জানাবো কোটা বিরোধী আন্দোলনকারীদের যে বার্তা দিলেন অ্যাটর্নি জেনারেল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া দেখতে গেলেন ফখরুল রিজভী। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে দেখতে সোমবার বেলা 12টার দিকে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য তথ্য জানিয়েছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আজ ভোর 4:50 হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। সর্বশেষ গত 22 জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসনকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে 23 জুন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। চিকিৎসা শেষে গত 2রা জুলাই গুলশানের বাসায় ফিরেন তিনি। হৃদরোগে বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসাধীন ছিলেন। গত 4 বছরে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করা বা চিকিৎসা নিতে হয়েছে। 79 বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে 2018 সালে 8 ফেব্রুয়ারি কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। করোনা ভাইরাস মহামারীর শুরুতে তার পরিবারের আবেদনের সরকার নির্বাহী আদেশে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার শর্তে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। এরপর 6 মাস পর পর তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। হঠাৎ মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলন শেষে হঠাৎ 4 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ডেকে নিয়ে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রুদ্ধদ্বার বৈঠকটি কোটা আন্দোলন প্রসঙ্গে বলে জানা গেছে। এদিন সংবাদ সম্মেলনটি খুব একটা দীর্ঘ হয়নি। সংবাদ সম্মেলন শেষে দফতর কক্ষে চলে যান ওবায়দুল কাদের। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন সরকারি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এই তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দপ্তর কক্ষে প্রবেশাধিকার বন্ধ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাদের 2 জনকে নিয়ে বৈঠকে বসেন। বেলা 1:32 আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সময়ে আসেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার চাপা। তারা 2 জনও যোগ দেন বৈঠকে। স্বৈরাচার হাসিনা ও বাংলাদেশের মৃত গণতন্ত্র। গণতন্ত্র বলতে আওয়ামী লীগ যা বোঝে তা হল 1973, 2014 এবং 2018 ভোট ডাকাতির নির্বাচন। এইসব নির্বাচনে জনগণের স্বাধীন রায় দেওয়ার অধিকার যেমন দেওয়া হয়নি, তেমনি বিরোধীদের জন্য সংসদে কোনো স্থানও রাখা হয়নি। শেখ মুজিবুরের মৃত্যু ঘটেছে, কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের যুদ্ধ থামেনি। বরং সে যুদ্ধের ধারাবাহিকতায় বাকশালের চেতনা বাংলাদেশের রাজনীতিতে আজ শুধু জীবিতই নয়, এক বিজয়ী আদর্শে পরিণত হয়েছে। চলমান এ যুদ্ধে তাদের প্রতিপক্ষ হল জনগণ। তাদের লক্ষ্য স্রেফ দেশকে অধিকৃত রাখা নয়, জনগণকে পরাজিত এবং নিরস্ত্র রাখাও। আরো লক্ষ্য হলো স্বৈরাচার বা স্বৈর শাসকগণ জানে জনগণের মোক্ষম অস্ত্রটি ডাল, তলোয়ার বা গোলাবারুদ নয়, সেটি হলো ভোট। সেই ভোট দিয়ে জনগণ তাদের ইচ্ছা মতো কাউকে ক্ষমতায় বসায়, আবার কাউকে নামায় এবং কাউকে আস্থা করে ফেলে। গণতন্ত্রে জনগণের শক্তি তাই বিশাল। এই শক্তি বলে বড় বড় স্বৈর শাসককে জনগণ অতীতে আস্থা করে ফেলেছে। এজন্য প্রতিটি স্বৈর শাসক গণতন্ত্রকে ভয় পায়। তারা জনগণের ভোটে ক্ষমতাচ্যুত হওয়া থেকে বাঁচতে চায়। তাদের লক্ষ্য তাই জনগণের হাত থেকে ভোটের অধিকার কেড়ে নেওয়া। ফলে স্বৈরশাসক মাত্রই গণতন্ত্রের চিরশত্রু। স্বৈরতন্ত্র ও গণতন্ত্র এ দুটি কখনোই একই ভূমিতে একত্রে বাঁচে না। একটির বাঁচা মানেই অপরটির মৃত্যু। জনগণের ভোটের অধিকার, মিছিল মিটিং করার অধিকার ও মৌলিক মানবিক অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নৃশংস সহিংসতা ছাড়া স্বৈর শাসনের মৃত্যু তাই অনিবার্য। গণতন্ত্রের বিরুদ্ধে আওয়ামী বাকশালীদের লাগাতার ষড়যন্ত্র ও যুদ্ধ
তদন্তের মূল কারণে তো এটি। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ গণতন্ত্রকে 3বার কবরে পাঠিয়েছেন। প্রথমে কবরে পাঠানোর কাজটি করেন শেখ মুজিব নিজে। সেটি সকল বিরোধী দল নিষিদ্ধ করে একদলীয় বাকশালী স্বৈরাচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। লক্ষণীয় হলো মুজিবের হাতে গণতন্ত্র হত্যার সেই গণবিরোধী গর্হিত কমিটি আওয়ামী লীগের কর্মীদের কাছে কোনোদিনই নিন্দনীয় গণ্য হয়নি, বরং তাদের কাছে গণতন্ত্র হত্যার সেই স্বৈরাচারী নায়ক গণ্য হয় শ্রেষ্ঠ আদর্শ রূপে, এমনকি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি রূপে। ফলে এতে প্রমাণ মেলে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানটি স্রেফ মুজিবের একার ছিল না, সেটিই ছিল আওয়ামী লীগের দলগত অবস্থান। দলটি দ্বিতীয়বার গণতন্ত্র হত্যার কাজটি করে 1982 সালে সেটি নির্বাচিত প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারের বিরুদ্ধে জেনারেল এরশাদের সামরিক অভ্যুত্থানের সমর্থনের মধ্য দিয়ে। লক্ষণীয় হল সামরিক অভ্যুত্থানকে নিন্দা করায় বিশ্বের ভাবত গণতান্ত্রিক শক্তির রীতি। কারণ সামরিক অভ্যুত্থান কোনো দেশেই গণতন্ত্র বাঁচেনি, বরং সামরিক অভ্যুত্থানই হলো দেশে দেশে স্বৈরাচার প্রতিষ্ঠার মূল হাতিয়ার। ফলে সামরিক জান্তাদের হাতে গণতন্ত্র হত্যার সে বর্বর কাজটিকে নিন্দার সমর্থন না থাকলে তাকে গণতন্ত্রী বলাটি মূলত গণতন্ত্রের সাথে দুশ্মনী। গণতান্ত্রিক চেতনার মূল্যায়নে এটি হলো লিটমাস টেস্ট, কিন্তু সেই টেস্টে আওয়ামী লীগ ফেল করেছে। কারণ স্বৈরাচারী এরশাদের সামরিক অভ্যুত্থানকে আওয়ামী লীগ নিন্দা না করে বরং সমর্থন করেছে, এবং আজও গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচারী এরশাদই হলো শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। এই হলো আওয়ামী লীগের স্বৈরাচার প্রীতির নমুনা। গণতন্ত্রকে তৃতীয়বার এবং সবচেয়ে বেশি কালের জন্য কবরে পাঠিয়েছেন দলটির বর্তমান নেত্রী শেখ হাসিনা। সেটি 2014 সালে ভোটার ডাকাতি ও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের ভান্ডারে শেখ হাসিনা পুনরায় ডাকাতি করে 2018 সালে 30 ডিসেম্বরের ডাকাতগণ কখনোই নিজেদের নৃশংস ডাকাতি নিয়ে লজ্জাবোধ করে না, বরং প্রচন্ড গর্ববোধ করে সফল ডাকাতের। এজন্যই হাসিনার মুখে সবসময় খুশি খুশি তৃপ্তির হাসি। রায়দানের অধিকার ছিনতাইয়ের পর জনগণের কাজ এখন হাসিনার ফেরেস্তা সুলভ কথা এবং হাসির বহরা দেখা। এটি তো স্বৈরাচারের রীতি। বাংলাদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিন্দা করলে শাস্তি হয় না, কিন্তু হাসিনার নিন্দা করলে জেলে যেতে হয়। সামরিক অভ্যুত্থানে যেমন গণতন্ত্র বাঁচে না, তেমনি ভোট ডাকাতিতেও গণতন্ত্র বাঁচে না। ফলে কেয়ারটেকার গভর্নমেন্টের হাত ধরে যে গণতন্ত্র কবর থেকে ফিরে এসেছিল সেটি আবার হাসিনার হাতে নিহত ও কবরে শায়িত। তবে ভোট ডাকাতি ও গণতন্ত্র হত্যায় শেখ হাসিনার একমাত্র অপরাধ নয়, তিনি তার পিতার বাকশালকে প্রতিষ্ঠা করেছেন এক নতুন আঙ্গিকে। শেখ মুজিব সকল বিরোধী দলকে বিলুপ্ত করেছিলেন এবং নিষিদ্ধ করেছিলেন সকল বিরোধী দলীয় পত্রপত্রিকা। শেখ হাসিনা বিরোধী দলগুলোকে বিলুপ্ত না করে বিলুপ্ত করেছেন বিরোধী দলের নেতাকর্মীদের মৌলিক মানবিক অধিকার, কেড়ে নিয়েছেন সভা সমিতি মিছিল গণসংযোগের অধিকার, নিষিদ্ধ করেছেন আমার দেশ, দিগন্ত টিভি, ইসলাম টিভি। ফলে বিরোধী দলগুলোর নামে বাঁচলেও বিলুপ্ত হয়েছে সংসদ, রাজপথ ও মিডিয়া থেকে। গণতন্ত্র নির্মূলে শেখ হাসিনা তার পিতা থেকে বহুধাপ এগিয়ে গেছেন। বিরোধী দলের মিটিংয়ে গুলি চালাতে ও বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যায় শেখ মুজিব কখনো সেনাবাহিনীকে ব্যবহার করেননি। সে কাজে তার ছিল একটি মাত্র বাহিনী, সেটির নাম ছিল রক্ষী বাহিনী। কিন্তু শেখ হাসিনা রক্ষী বাহিনী না করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে রক্ষী বাহিনীতে পরিণত করেছেন। 2013 সালে 5ই শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিরুদ্ধে গণহত্যায় গোলা বারুদ ও ভারী মেশিন গান নিয়ে 7,000-এর বেশি সশস্ত্র সেপাই যোগ দিয়েছিল। তারা এসেছিল উপরোক্ত 4টি বাহিনী থেকে। জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে শেখ হাসিনার ঘৃণা কতটা তীব্র সেটি বোঝা যায় 2014 সালের 5ই জানুয়ারি এবং 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে। 2014 সালের নির্বাচনে সংসদের 153টি সিটের তিনি ভোট কেন্দ্র খোলার প্রয়োজন বোধ করেননি। অপরদিকে 2018 সালের নির্বাচনে ভোট কেন্দ্রে খোলা হলেও ব্যালট পেপার ছিনতাইয়ের কাজটি পূর্বের রাতেই সমাধান করা হয়। ফলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট না দিয়ে ভোটারদের ফিরে আসতে হয়। মানব ইতিহাসে গণতন্ত্র হত্যা ও এক নয়া রেকর্ড। ঘৃণ্য সব সময়ই ঘৃণার জন্ম দেয়। গণতন্ত্রের প্রতি শেখ হাসিনার মনে যে ঘৃণা তা জনগণের মনে প্রচন্ড ভাবে জন্ম দিয়েছে তার স্বৈর শাসনের বিরুদ্ধে ঘৃণা। সেই ঘৃণার তীব্র প্রকাশও ঘটেছিল তার আয়োজিত 2014 সালে নির্বাচন বয়কট করার মধ্য দিয়ে। ফলে 2014 সালে নির্বাচনে শতকরা 5% ভোটারও ভোট দেয়নি। নির্বাচনের লক্ষ্য তো জনগণের রায় নেয়া, সেটি অর্জিত না হলে কি তাকে নির্বাচন বলা যায়? বিশ্বের আর কোন কোন দেশে বা কোন কোন কালেই এরূপ ভোটারবিহীন নির্বাচন এবং ব্যালট পেপার
ছিনতাইয়ের নির্বাচন হয়েছে। অথচ শেখ হাসিনা তো তাতেই খুশি। শেখ হাসিনার লক্ষ্য ছিল তার দলের বিজয়। নির্বাচন কতটা সুষ্ঠু নিরপেক্ষ হলো এবং জনগণ তাতে কতটা অংশ নিল তা নিয়ে তার সামান্যতম আগ্রহ ছিল না। এই হলো তার গণতন্ত্রের নমুনা। গণতন্ত্র হতেই আওয়ামী লীগ এভাবে স্বৈরাচারী এরশাদের চেয়েও বহুরূপ নিচে নেমেছে। ভোটারগণ তা কখনোই ভোট কেন্দ্রে আসে যখন নির্বাচনে বিরোধী দল অংশ নেই, নির্বাচনে প্রতিযোগিতা হয় এবং তারা নিজেদের পছন্দের প্রার্থীর বিজয়ের সম্ভাবনা দেখেন। কিন্তু যে নির্বাচনের পূর্ব নির্ধারিত লক্ষ্য হলো স্রেফ সরকারি দলকে যে কোনো রূপে বিজয়ী করা, সে নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে আসবে কেন? এজন্যই স্বৈরশাসকের আয়োজিত নির্বাচনগুলি নিতান্তই প্রহসন ও গণতন্ত্রের সাথে মশকরা, ভিন্ন অন্য কিছু নয়। কোটা বিরোধী আন্দোলনকারীদের যে বার্তা দিলেন অ্যাটর্নি জেনারেল। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল এবং 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে দেশব্যাপী আন্দোলনরত চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ এম আমিন উদ্দিন। তিনি বলেন, কোটা নিয়ে আন্দোলন করা উচিত নয়। অ্যাটর্নি জেনারেল বলেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত। হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা তো সাবু জুডিস। কারণ আমরা সরকার থেকে কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকে আবার আসতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।